রাউজানে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন। জানাবো ভুয়া র্যাবের সঙ্গে আসল র্যাব সদস্যেরও মারধর, উত্তেজিত জনতা। জানাবো পাচারকৃত অর্থ ফেরায় বাধা, দক্ষ জনবল নিয়োগে উদ্যোগ কাম্য। এবং সর্বশেষ জানাবো অধরা জুলাই আন্দোলনের অস্ত্রধারীরা, এদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন। চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একাধিক মোটরসাইকেলে আগুন ও একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। ওই সময় গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের মোটরসাইকেল শোভাযাত্রা মুখোমুখি হন তারা। এ সময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন, রাউজানে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে, সেখানে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ভুয়া র্যাবের সঙ্গে আসল র্যাব সদস্যরও মারধর, উত্তেজিত জনতা। রাজধানীর তাঁতীবাজার থেকে জয়দেব আর্থ ও বিশ্বনাথ আর্থ নামে দুই জুয়েলারি ব্যবসায়ীর পিছুনায় একটি ডাকাত চক্র। তাদের বাসের পিছুনায় ডাকাত চক্রের সদস্যরা পথে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় বাসটি পৌঁছালে মাইক্রোবাসে র্যাব ছদ্মবেশে তাদের তুলে নেওয়ার চেষ্টা করে ডাকাতেরা। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে মাইক্রোবাসটিকে আটকে তাদের মারধর করে। এদিকে ডাকাত দল ধরতে তাদের পিছু নিয়েছিল র্যাবের সদর দপ্তর ও মুন্সিগঞ্জের শ্রীপুর ক্যাম্পের দুটি দল। তারা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরও ডাকাতদের মতো ভুয়া র্যাব সন্দেহে মারধর করা হয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রক্ষা পান আসল র্যাব সদস্যরা। আটক করা হয় ভুয়া র্যাব সদস্যদের 5 জনকে। আটক ভুয়া র্যাব সদস্যরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার 24পাড়া গ্রামের মোহাম্মদ সুমন, চাঁদপুর সদরের মদনা গ্রামের মোহাম্মদ মিন্টু, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনশিবাড়ি গ্রামের সাইফুল শেষ, মাদারীপুরের কালকিনি উপজেলার আন্দারচর এলাকার মোহাম্মদ জামিল ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মোহাম্মদ দিদার। তাদের প্রত্যেকের নামে ডাকাতি, দস্যুতা, চুরি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে ওয়াকি-টকি, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জনতার হাত থেকে র্যাব ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। উত্তেজিত জনতা আসল র্যাবকেও ভুয়া মনে করে ঘটনাটি ঘটায়, তবে গুরুতর কোনো ঘটনা ঘটেনি। এই ডাকাতির ঘটনায় নগরকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সংবাদ সম্মেলনকালে র্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সাতক্ষীরার 2 জন জুয়েলারি ব্যবসায়ী জুয়েলারি ডাইস কেনার জন্য তাঁতীবাজারে এলে ডাকাত দল পিছু নেয়। তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাইযোগে বাসযোগে গেলে সেই বাসের পিছু নেয় ডাকাত দল। বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে র্যাবের 2টি দল ডাকাত দলের পিছু নেয়। ডাকাত দল নগরকান্দা 2 ব্যবসায়ীকে বাস থেকে টেনে হিঁচড়ে নিয়ে মাইক্রোবাসে তোলেন এবং চোখ বেঁধে ফেলে। তখন আমাদের সদস্যরা গিয়ে ডাকাতদের আটক করে। এই সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। র্যাব কর্মকর্তারা আরও বলেন, এই চক্রের মধ্যে 2 জন জেলখানায় বসেই আন্তঃজেলার ডাকাত চক্র গড়ে তোলে এবং ডাকাতির পরিকল্পনা করে। পরে তাদের সঙ্গে 1.5 মাস আগে মাইক্রোবাস চালক সাইফুলও যোগ দেয়। পাচারকৃত অর্থ ফেরায় বাধা, দক্ষ জনবল নিয়োগে উদ্যোগ কাম্য। বিগত সরকারের আমলে দেশ থেকে নানাভাবে বিপুল অঙ্কের অর্থ পাচার হয়েছে, যা নিয়ে বহুবার আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। পরিতাপের বিষয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাচারকৃত অর্থ ফেরত আনার পদক্ষেপ নিলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। শনিবার যুগান্তরের খবরে প্রকাশ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার করা সম্পদ ফেরানোর কাজে পাহাড়সম সমস্যা দেখা দিয়েছে। এক্ষেত্রে বিদেশি প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সংকট কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওইসব দেশের ভাষায় দক্ষ জনবলের অভাব, আইনি কাঠামো সম্পর্কে না জানার কারণে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে না। আসার কথা, এসব চ্যালেঞ্জের মধ্যেও পাচার করা বেশ কিছু সম্পদ বিদেশে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যন্ত 22টি দেশে বড় শিল্পগুলোর পাচার করা সম্পদের তথ্য পাওয়া গেছে।
এছাড়া 9টি দেশে সম্পদের তথ্য সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, তথ্য অনুযায়ী পাচারকৃত সম্পদ জব্দ করতে 9টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। যুক্তরাজ্যে 3 জনের সম্পদ জব্দও করা হয়েছে। তবে এগুলো দেশের নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে দ্রুত আইনসম্মত যোগাযোগ স্থাপন। পাশাপাশি বিদেশে আইনি লড়াই চালানোর মতো কৌশল ও সেসব দেশের আইনি কাঠামো সম্পর্কেও পর্যাপ্ত তথ্য উপাত্তের অভাব রয়েছে। আবার কিছু ক্ষেত্রে গাফলতিও আছে। পাচারকৃত অর্থ ফেরাতে আমাদের দক্ষ জনবলের অভাব থাকা দুঃখজনক। তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে ভাষাগত কারণে কার্যক্রম আটকে থাকবে, এটা মেনে নেওয়া কষ্টকর। প্রকৃতপক্ষে সংশ্লিষ্টদের দক্ষতার অভাব নাকি আন্তরিকতার ঘাটতি রয়েছে, এই প্রশ্নের উত্তর মেলা জরুরি বলে মনে করি আমরা। পাচারকারীরা সাধারণত সব দেশেই বিনিয়োগকারী বা আমানতকারী হিসেবে সংশ্লিষ্ট দেশের আইনে সুরক্ষা পেয়ে থাকেন। কাজেই পাচারের সম্পদ দাবি করতে হলে যথাযথ অনুসন্ধানের ভিত্তিতে তথ্য উপাত্ত পেশ করার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি রয়েছে আইনগতভাবে তা প্রমাণ করারও। প্রক্রিয়াটা জটিল, সন্দেহ নেই। তবে বাংলাদেশে অসাধুদের অর্থ পাচারের সংস্কৃতি পুরনো হলেও আজ পর্যন্ত এই ধরনের কাজের জন্য কোনো প্রতিষ্ঠান কেন গড়ে ওঠেনি, এই রহস্য উন্মোচন হওয়া প্রয়োজন। প্রাথমিক তদন্তেই বিগত সরকারের আমলে যে পরিমাণ পাচারকৃত অর্থের সন্ধান মিলেছে, একটি উন্নয়নশীল দেশের জন্য তা কল্পনাতীত। স্বাভাবিকভাবেই এই অর্থ ফেরত আনা সম্ভব হলে তা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে। এসব অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ এবং প্রক্রিয়াটিও জটিল। অতীতে এমন ব্যাখ্যাই শুধু এসেছে, এখন যোগ হয়েছে দক্ষ জনবলের অভাবের বিষয়টি। ভুলে গেলে চলবে না, এই প্রক্রিয়া যত জটিলই হোক, উদ্যোগের ক্ষেত্রে আন্তরিকতা ও সদিচ্ছার অভাব থাকলে কখনোই সুফল মিলবে না। দেশের অর্থনীতির স্বার্থে তো বটেই, পাচারকারীদের কাছে কঠোর বার্তা প্রদানের জন্য এসব অর্থ ফেরত আনা প্রয়োজন। একই সঙ্গে অর্থ পাচারের পথ বন্ধ করা জরুরি। অবৈধ সম্পদ ও পাচার করা অর্থ ফেরাতে সরকার বহুমাত্রিক যে উদ্যোগ নিয়েছে তা সফল করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই প্রত্যাশা। অধরা জুলাই আন্দোলনের অস্ত্রধারীরা, এদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ যারা করেছিল, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হয়নি বা হয়েছে কিনা তা প্রশ্ন রয়ে গেছে। যদিও শনাক্তের কাজ চলছে, কিন্তু আইনের আওতায় আনার প্রক্রিয়াটি যে দ্রুততর হয়নি তা বলাই বাহুল্য। রোববার যুগান্তরের খবরে প্রকাশ, দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলা করা অন্তত অর্ধশত অস্ত্রধারীর মধ্যে 46 জনকে শনাক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপির ক্রাইম ডিভিশন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই অস্ত্রধারীদের চিহ্নিত করে। এর মধ্যে বিভিন্ন সময়ের অভিযানে র্যাব এবং পুলিশ মিলে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকি 27 জনই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এছাড়া গ্রেফতার হওয়া অস্ত্রধারীদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল উদ্ধার করা গেলেও তাদের ব্যবহৃত বাকি অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া চট্টগ্রামের 8টি থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখনও 156টি সন্ধান মিলছে না। সব মিলিয়ে এখনও পর্যন্ত অস্ত্রের ঝনঝনানি রয়েই গেছে। রয়েছে অপ্রীতিকর ঘটনা সৃষ্টির আশঙ্কাও। সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নগরীর 16 শহর মুরাদপুর, বদ্দারহাট ও নিউ মার্কেট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মীকে আগ্নেয়াস্ত্র হাতে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে দেখা যায়। সহিংসতার ঘটনায় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে 46 জনের পরিচয় নিশ্চিত হয়েছে সিএমপি। এ বিষয়ে সিএমপির এডিসিপিআর জানিয়েছে, অস্ত্র উদ্ধারের পাশাপাশি বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চিহ্নিত গ্রেফতার এড়াতে শহর ছেড়ে আত্মগোপনে থাকলেও কেউ রেহাই পাবে না। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই আন্দোলনে যারা অস্ত্র নিয়ে শিক্ষার্থী বা সাধারণ মানুষের উপর হামলা করেছিল, তারা গ্রেফতার না হওয়ায় জনমনে আতঙ্ক রয়েছে। হয়তো তারা এখন গা ঢাকা দিয়েছে, কিন্তু যারা থানা থেকে অস্ত্র লুট করেছে এখনও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অস্ত্রের ঝনঝনানি বন্ধে পুলিশকে আরও আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। বিগত সরকারের পতনের পর পুলিশের মধ্যে মনোবলের যে ঘাটতি ছিল, পুনরায় তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই কথা সত্য, রাজধানীসহ অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য বিগত সরকারের পক্ষে নৃশংসতায় যোগ দিয়েছিল। পরিপূর্ণভাবে মনোবল ফিরিয়ে আনার ক্ষেত্রে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। কারণ অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় আগামী বছরের ফেব্রুয়ারি। পরিপূর্ণভাবে মনোবল ফিরিয়ে আনার ক্ষেত্রে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। কারণ অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় আগামী বছরের ফেব্রুয়ারি।
জনগণের প্রত্যাশা সেই নির্বাচনটি সময়মতো এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সরকার যথাযথ সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্রের ভিত সুসংহত করবে, যাতে দেশে আর কখনো স্বৈরাচারের জন্ম না হয়। সেই সঙ্গে জুলাই আন্দোলন প্রতিরোধে যারা হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার বিকল্প নেই। বস্তুত জুলাই অভ্যুত্থানের লক্ষ্য যত দ্রুত অর্জন হবে ততই দেশবাসীর মঙ্গল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।